বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ছবিতে দেখো কিছু লেনদেন হইতেছে। এই লেনদেনগুলো কিভাবে? নগদে হইতেছে, টাকার বিনিময়ে। কিছু ভিসা কার্ড, কিছু বুথে দিয়ে টাকা উত্তোলন করতেছে, টাকা জমা দিতেছে, অর্থাৎ নগদ লেনদেন এখানে হচ্ছে। এইটা ছবিতে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আজকের ছবি থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এই চিত্রের মাধ্যমেই তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের তোমাদেরকে যে অষ্টম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। এই অষ্টম অধ্যায়টা কী নিয়ে আলোচনা করব? তাহলে দেখো, আজকের পার্ট কি? নগদান বই। এখন নগদান বই কি সেই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। নগদান বই কি সেই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমরা আজকের এই পাঠের দ্বারা কি কি শিখতে পারছো, কি কি জানতে পারবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, নগদান বইয়ের সংজ্ঞা সম্পর্কে তোমরা জানতে পারবে। দ্বিতীয়ত, নগদান বইয়ের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন প্রকার নগদান বই প্রস্তুত করতে পারবে। নেক্সট, নগদান বইয়ের জের টানতে পারবে। নগদান বই কি? নগদান হচ্ছে যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেনসমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন নিয়মিত সংঘটিত হয়। নগদ অর্থ একটি ব্যবসায়ের কি চালিকা শক্তি। নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও তা পাকা বহির ন্যায় কাজ করে। নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থের প্রদান হয়েছে তা নগদান বই হতে জানা সম্ভব। নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা সম্ভব। নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব। তাহলে আমরা নগদান বই কি? নগদান বই হচ্ছে দৈনন্দিন নগদ লেনদেনগুলো যে বহিতে তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, এইটাই হচ্ছে নগদান বই। ঠিক আছে? তাহলে নগদান বইয়ের দুইটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটি ক্রেডিট পক্ষ। আমি এটা তোমাদেরকে পরবর্তী নগদান বইয়ের শ্রেণী বিভাগ আলোচনার সময় এগুলো তোমাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে? তাহলে এখন আমি নগদান বইয়ের শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ব্যবসায়ের প্রকৃতি ও আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা কয়টি? 4টি। তাহলে কি? এক ঘরা নগদান বই, তারপরে হচ্ছে 2 ঘরা নগদান বই, পরবর্তীতে হচ্ছে 3 ঘরা নগদান বই, আর একটা খুচরা নগদান বই। তাহলে আমরা তোমাদেরকে
এই নবম দশম শ্রেণীতে 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বইয়ের মাধ্যমে তোমাদেরকে অঙ্ক করাবো ইনশাল্লাহ, এবং এগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 1 গড়া নগদান বই কি? 1 গড়া নগদান বই, 1 গড়া নগদান বই হচ্ছে যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনো রূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে তারাই 1 গড়া নগদান বই। ঠিক আছে, 1 গড়া নগদান বইয়ে শুধু কি করতে হবে, একটি টাকার ঘর থাকবে। যখন আমি নগদান বইয়ের নমুনা ছক করব এবং অঙ্ক করব তখন তোমরা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে 1 গড়া নগদান বই কি? 1 গড়া নগদান বইতে শুধুমাত্র একটি টাকার ঘর থাকে, অর্থাৎ ডেবিট ক্রেডিট উভয় দিকে একটি একটি করে মোট 2টি টাকার ঘর থাকবে, এবং এখানে শুধু নগদ টাকার পরিমাণই লিপিবদ্ধ করতে হবে। এইটাই হচ্ছে 1 গড়া নগদান বই। নেক্সট আমি আসবো 2 গড়া নগদান বই। 2 গড়া নগদান বই কি? যে সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয়, ওই সকল প্রতিষ্ঠান নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য 2 গড়া নগদান বই প্রস্তুত করতে হয়। অর্থাৎ 2 গড়া নগদান বই হয়েছে কি, মনে করো 1 গড়া নগদান বইয়ের মতোই এখানে শুধু কি থাকবে, ব্যাংকের ঘর একটি বেশি থাকবে। অর্থাৎ নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন যে বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, এটাই হচ্ছে 2 গড়া নগদান বই। আর 3 গড়া নগদান বই কি? 3 গড়া নগদান বই হচ্ছে একই, শুধু একটি বাট্টার ঘর বেশি থাকবে। অর্থাৎ নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বার্তা সহকারে 3 গড়া নগদান বই প্রস্তুত করা হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নগদান বইয়ের শ্রেণী বিভাগ তোমাদেরকে ব্যাখ্যা করলাম, এখন আমরা এই শ্রেণী বিভাগে 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বই আমরা কিভাবে করব তার একটা নমুনা ছক তোমাদের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে 1 গড়া নগদান বই। 1 গড়া নগদান বই কিভাবে আমরা ছক তৈরি করব। 1 গড়া, দেখো আমি 1 গড়া নগদান বইয়ের নমুনা ছক তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক টি ছকের মতনই, আমরা খতিয়ানে যে টি ছক করছি টি ছকের মতনই এখানে 2টা দিক থাকে, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। তাহলে ডেবিট দিকে কি করতে হবে, ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা আর টাকার ঘর থাকবে। ঠিক ক্রেডিট দিকেও সেই টাকার ঘর সেই ঘরগুলো থাকবে, যেরকমের তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ, টাকা। এখন এই যে নগদান বইয়ের ডেবিট ক্রেডিট 2টা দিক আছে, এখন ডেবিট দিকে কী লিখবো, ক্রেডিট দিকে কী লিখবো। নগদান বইয়ে এখানে বাকি সংক্রান্ত কোনো লেনদেন কিন্তু এখানে দেখানো যাবে না। এখানে শুধুমাত্র নগদে সংগঠিত লেনদেনগুলো এখানে দেখাইতে হবে, তাই না? এখন ডেবিট দিকে কী লিখতে হবে, সমস্ত প্রকার প্রাপ্তি, মানে যেগুলো আমি পেয়েছি বা যেগুলো আমি পাইছি, এইগুলো নগদে পাইছি, সেইগুলো আমাকে ডেবিট দিকে দেখাইতে হবে। আর ক্রেডিট দিকে দেখাইতে হবে সমস্ত প্রকার প্রদান, যেগুলো প্রদান করা হয়েছে, যেমন বেতন প্রদান, বাড়ি ভাড়া প্রদান, টেলিফোন বিল প্রদান, বিদ্যুৎ ইলেকট্রিসিটি বিল প্রদান, ইত্যাদি। ঠিক আছে, এই হলো 1 গড়া নগদান বইয়ের নমুনা ছক। অর্থাৎ 1 গড়া নগদান বই প্রস্তুতের ছক কি, খতিয়ানের টি ছকের প্রায় অনুরূপ। ছককে ডেবিট ও ক্রেডিট 2 ভাগে বিভক্ত করে প্রাপ্তিসমূহ কোথায় লিখতে হবে, ডেবিটে, এবং প্রদানসমূহ কোথায় লিখতে হবে, ক্রেডিট দিকে উল্লেখ করতে হবে, তাই না? এই যে এখানে দেখো ছকেই বুঝাচ্ছি, ডেবিট ও ক্রেডিট উভয় দিকে কয়টি করে কলাম থাকবে বলতে পারো তোমরা? 5টি করে, ডেবিটে 5টি এবং ক্রেডিটে 5টি।
তাহলে ১ গড়া নগদান বইয়ে মোট কলামের সংখ্যা কয়টি? 10টি, তাই না? তাহলে ১ গড়া নগদান বইয়ে 10টি কলাম সহকারে ১ গড়া নগদান বই কী করতে হয়? প্রস্তুত করতে হয়। এই নগদান বই সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে তোমরা জানো? ১ গড়া নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনোই অধিক হতে পারে না, কিন্তু সমান হতে পারে। ঠিক আছে, দেখো 2 গড়া নগদান বইয়ের ছক, হ্যাঁ সেম 1 গড়ার মতনই এখানে শুধু কি করতে হবে? একটি টাকার ঘর বেশি করতে হবে, অর্থাৎ ব্যাংক কলাম এখানে বেশি রাখতে হবে। তাহলে ডেবিট ক্রেডিট উভয় দিকে ব্যাংক কলাম একটি ঘর কলাম আমি বেশি করব। তাহলে 2 গড়া নগদান বইয়ের ঘরের সংখ্যা কয়টি হবে? 1 গড়া নগদান বইতে কলাম হচ্ছে কয়টি? 10টি। 2 গড়া নগদান বইতে যেহেতু উভয় পাশে একটি করে টাকার পরিমাণ বাড়ছে ব্যাংক কলাম, তাই না? তাহলে কয়টি হবে? 12টি কলাম আমার তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে আমি করেছি যে বাম পাশে ডেবিট, ডান পাশে কি ক্রেডিট। তাহলে ডেবিট পাশে কী লিখতে হবে? তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক ক্রেডিট পাশেও একই জিনিস লিখতে হবে, কিন্তু এখানে বাম পাশে ডেবিট দিকে প্রাপ্তি লিখছো, ক্রেডিট দিকে কী লিখতে হবে? প্রদান লিখতে হবে, আর বাকি সব এক। আর তাহলে লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে তা ডেবিট দিকের ব্যাংক কলামে এবং হ্রাস পেলে ক্রেডিট দিকের ব্যাংক কলামে লিপিবদ্ধ হবে। ঠিক আছে, পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা দাগ কাটা চেক হিসেবে গণ্য হবে, কারণ প্রতিষ্ঠানে প্রদত্ত চেক কখনোই বাহক বা খোলা চেক হয় না। ব্যাংক কলাম ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, অর্থাৎ এই ব্যাংক উদ্বৃত্ত এটা ডেবিট ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। ঠিক আছে, ওই 1 গড়া নগদান বইতে যেরকমের নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কিন্তু ব্যাংক 2 গড়া বা 3 গড়া নগদান বইতে ব্যাংক উদ্বৃত্ত এটা ডেবিট ক্রেডিট উভয় ব্যালেন্স হতে পারে। ঠিক আছে, ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমা। এটা কার ক্ষেত্রে? ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা। এবং ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক আছে, তাহলে আমরা 2 গড়া নগদান বইতে 1 গড়া নগদান বইয়েরই অনুরূপ, কিন্তু এখানে কি একটি টাকার ঘর বেশি থাকে। সেটা কি? একটি টাকার ঘর ডেবিট ক্রেডিট উভয় থেকে বেশি থাকে, তাহলে একটি করে 2টি টাকার ঘর। সেই কলামটা কি কলাম হিসেবে আমরা লিখব? ব্যাংক। ওকে, 2 গড়া। নেক্সট আমরা 3 গড়ায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে 1 গড়া এবং 2 গড়ার নমুনা ছক দেখাইলাম, তাই না? এখন আমি 3 গড়া নগদান বইয়ের নমুনা ছক তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, বুঝতে পারবা এখানে ব্যতিক্রম কিছুই নেই, একটু ব্যতিক্রম কি দেখো, আমরা 1 গড়ায় টাকার ঘর কয়টি লিখছি? একটি টাকার ঘর লিখছি, তাই না? আর 2 গড়ায় কি 2টি টাকার ঘর লিখছি, একদিকে ডেবিট দিকে আর বা ক্রেডিট দিকে। আর 3 গড়ায় টাকার ঘরের পরিমাণ কি হবে? আরেকটি বেশি হবে। ঠিক আছে, সেটা কি? সেটা এই দেখো, তোমরা চিত্রে দেখানো যাচ্ছে যে বারটা। এখন ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে কয়টি? 2টি কলাম বেশি হবে। 3 গড়া নগদান বইতে 2 গড়ার চেয়ে কি 2টি ঘর বেশি হবে। সেটা কি? ডেবিটেও বারটার ঘর কলাম বেশি হবে, আবার ক্রেডিটে গিয়ে কি হবে? ওই একই নিয়ম, যে বারটার ঘর একটি বেশি হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে 3 গড়া নগদান বই, অর্থাৎ 2 গড়া নগদান বইয়েরই অনুরূপ, কিন্তু এখানে পার্থক্যটা হবে কি? শুধু একটি ঘর বেশি। সেটা কি? সেটা বারটার ঘর বেশি হবে। ঠিক আছে, তাহলে 3 গড়া নগদান বইতে আমরা কি লিখব? নগদ টাকার পরিমাণ, ব্যাংক এবং বারটা, তাই না? তাহলে
3 ঘর নগদান বই, 3 ঘর নগদান বইয়ের ছকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট কয়টি কলাম রয়েছে বলতে পারো তোমরা? এখানে দেখো তো, এখানে যেহেতু 1 ঘরায় কয়টি কলাম ছিল? 10টি। 2 ঘরায় কয়টি কলাম? 2টি ঘর বেশি হয়েছে ডেবিট ক্রেডিটে, ব্যাংকের ঘর, তাই না? তাহলে 12টি। আর 3 ঘরায় কি 2 ঘরের চেয়ে আরও 2টি ঘর বেশি হয়েছে, ডেবিটে একটি ক্রেডিটে একটি, সেটা কি? বাট্টার ঘর, তাই না? তাহলে এখন কত হইলো? 14টি ঘর হইলো, তাই না? তাহলে 3 ঘর নগদান বই ডেবিট ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট কয়টি কলম আমরা পেয়েছি? 14টি কলম পেয়েছি, তাই না? এখন যদি তোমাকে এমসিকিউতে আসে যে 3 ঘর নগদান বইয়ের কলম সংখ্যা কয়টি, তোমরা বলতে পারবে না? হ্যাঁ, 14টি, ঠিক আছে। আর যদি বলে ডেবিট দিকে কয়টি? ডেবিট দিকে কয়টি? ডেবিট দিকে 7টি। আর ক্রেডিট দিকে কয়টি? ক্রেডিট দিকেও 7টি। তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে নগদ ও ব্যাংক কলামে 2 ঘর নগদান বইয়ের অনুরূপ লিপিবদ্ধ ও উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। উভয় দিকের বাট্টার কলামের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়। দেখো, আমরা নগদান বই এবং ব্যাংকের কিন্তু ব্যালেন্স বের করতে হবে অবশ্যই, কিন্তু এই 3 ঘরায় বাট্টার ঘরে কোনো ব্যালেন্স বের করতে হবে না বা বের করা যাবে না। এখানে কি করতে হবে? বাট্টা যে পাশে বাট্টা যত টাকা হয়েছে তার নিচে লিখে দেখাইতে হবে, এর কোনো ব্যালেন্স বের করতে হবে না, ঠিক আছে? তাহলে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল কীভাবে লিখতে হবে? পৃথক পৃথক লিখতে হবে, তাই না? যোগফল পার্থক্য নির্ণয় করা হয় না, অর্থাৎ ব্যালেন্স বের করতে হবে না। ক্রয় ও বিক্রয়কালীন বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা কোনো ক্রমেই লিপিবদ্ধ হবে না। এখানে কোন বাট্টা? কারবারি বাট্টা কিন্তু নগদান বইতে দেখাইতে হয় না, হবে না, আর দেখানো যাবে না। এখানে শুধু নগদ বাট্টাগুলো দেখাইতে হবে। তাহলে আমি তোমাদেরকে 3 ঘর বইয়ের নগদান বইয়ের নমুনা ছক দেখাইলাম, তাই না? এখন নেক্সট এখন তোমাদেরকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিপরীত দাখিলে বা কন্ট্রা এন্ট্রি। তাহলে 2 ঘর এবং 3 ঘর নগদান বইতে যেহেতু একটি ঘর কিন্তু আমরা বেশি করছি, সেটাকে ব্যাংক, তাই না? তাহলে কিছু কিছু লেনদেন আছে যা 2 ঘর ও 3 ঘর নগদান বইয়ের ব্যাংক ও নগদ উভয়কে প্রভাবিত করে। ওই সব লেনদেনকে কি বলে? বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে। নগদান ও ব্যাংক উভয়ই সম্পদ শ্রেণীর হিসাব, তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাব কী হবে? ক্রেডিট হবে। আর উভয় দিকে খতিয়ান পৃষ্ঠায় এর কলামে কি লিখতে হবে? সি বা ক লিখে দেখানো হয়, ঠিক আছে? তাহলে বিপরীত দাখিলা কি? বিপরীত দাখিলা হচ্ছে উভয় দিকে লিপিবদ্ধ করতে হবে। ডেবিট দিকে যদি তুমি ব্যাংকের ঘরে লেখো, তাহলে ক্রেডিট দিকে কিসের ঘরে লিখতে হবে? তোমাকে নগদের ঘরে। আবার ডেবিট দিকে যদি নগদের ঘরে লেখো, তাহলে ক্রেডিট দিকে কোন ঘরে লিখতে হবে? ব্যাংকের ঘরে, ঠিক আছে? এইটাকেই বলে বিপরীত দাখিলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে নগদান বইয়ের কি সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি এবং নগদান বইয়ের শ্রেণী বিভাগ সম্পর্কেও তোমাদেরকে ব্যাখ্যা করেছি এবং অঙ্ক করার সময় আমাদেরকে এই যে ছকগুলো নিয়ে আলোচনা করলাম, নমুনা ছক, সেই ব্যাপারেও তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে আরও কিছু বুঝাই অঙ্ক করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা যতটুকু বোঝানো হয়েছে তোমরা ততটুকু বাসায় বোঝার চেষ্টা করবা এবং বিশেষ করে তোমাদের পাঠ্যপুস্তকটি তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে পড়বা, ঠিক আছে? অঙ্ক করার সময় এই অধ্যায় থেকে আরও কিছু আমি তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? আরও কিছু ব্যাপারে ধারণা দেব, তখন তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। পূর্বে
পূর্ব ক্লাসে তোমাদেরকে আমি কয়েকটি অধ্যায় শেষ করেছি এবং তোমাদেরকে সুন্দরভাবে বুঝাইয়েছি। তোমরা বাসায় সেগুলো অবশ্যই চর্চা করবে, ঠিক আছে? আর বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা করবে, নামাজ পড়বে, ওয়াক্ত মোতাবেক তোমরা সালাত আদায় করবে, পবিত্র বাক্যে কালাম শরীফ তেলাওয়াত করবে, গুরুত্বপূর্ণ কিছু সূরা কেরাত, সূরা আয়াত তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর ভালো কাজ করবে, খারাপ কাজ পরিহার করবে। হ্যাঁ, আজ তোমরা ভালো থাকো, সুখে থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, সর্বদা আল্লাহকে তোমরা স্মরণ করবে, আমাদের জন্য তোমরা দোয়া করবে। আর অনলাইনের ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবা। প্রতিটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের সাথে আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করছি এবং আমরা আমরা সকল টিচারই আমরা ইনশাল্লাহ তোমাদের সাবজেক্ট টিচাররা আমরা তোমাদের প্রতিটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু ক্লাস যতভাবে নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো দেখো তাহলে আমরা অবশ্যই উৎসাহ পাব। পরবর্তীতে আমরা তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর এবং তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা বাসায় যথাযথভাবে পড়াশোনা করবে আর সর্বদা আল্লাহকে স্মরণ করবে। আমি তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ যদি হায়াতে তৈবা দান করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আসার চেষ্টা করব এবং সেই ক্লাসে তোমাদেরকে এই নগদান বইয়ের আরও কিছু ব্যাপার আছে, যেমন প্রাপ্তি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এইসব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব এবং পরবর্তীতে তোমাদেরকে অঙ্ক ইনশাল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তোমরা যথাযথভাবে আমাদের এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। তাহলে আজকের আর নয়, এই পর্যন্তই। আমি একটি ঐক্যের মাধ্যমে তোমাদেরকে শেষ করবো, একটি স্লোগানের মাধ্যমে। শিক্ষাই ঐক্য, শিক্ষাই মুক্তি, এই স্লোগানের মাধ্যমে আমি তোমাদেরকে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি।